আজ ফের সচিবদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। সব দফতরের সচিবদের নিয়ে ফের বৈঠক করবেন তিনি। একাধিক প্রকল্পের রূপায়ণ নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে বৈঠকে। আরো ডিটেলে জানবো সোমরাজ আমার সহকর্মীর কাছ থেকে। সোমরাজ, কোন কোন বিষয়ে প্রাধান্য পাবে আজকের বৈঠকে? দেখো, তুমি জানো যে ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারের একাধিক প্রকল্প রাজ্য সরকার কার্যকর করছে এবং কিছু প্রকল্প এখনো পাইপলাইনে রয়েছে, কার্যকর করার সময়ের অপেক্ষা। মূলত কেন্দ্রীয় প্রকল্পগুলি কার্যকর করার পর কিভাবে কেন্দ্রীয় প্রকল্পগুলি কাজে গতি বাড়ানো হবে এবং রাজ্য সরকারের যে প্রকল্পগুলি এতদিন পরিচালিত হয়ে এসছে তার সাথে কেন্দ্রীয় প্রকল্পের কিভাবে সমন্বয় রেখে কাজ করা হবে তা নিয়ে মূলত আলোচনা করা হবে আজ বিভিন্ন দপ্তরের সচিবদের সঙ্গে। পাশাপাশি তুমি জানো যে 1 জুন থেকে বিজেপি সংকল্পপত্রে দেওয়া একাধিক প্রকল্প কার্যকরী হতে চলেছে। বিশেষ করে অন্নপূর্ণা ভান্ডার থেকে শুরু করে বিনামূল্যে সরকারি বাসে মহিলাদের যাতায়াতের পরিষেবা সহ বেশ কিছু প্রকল্প কার্যকরী এবং পাশাপাশি PM বিশ্বকর্মা যোজনা সেটাও কার্যকরী হতে চলেছে 1 জুন থেকে। ফলত সামগ্রিকভাবে এই যে 1 জুন থেকে একাধিক প্রকল্প কার্যকরী করা হবে তা নিয়েও মনে করা হচ্ছে আজ দপ্তরের সচিবদের নিয়ে যে বৈঠক হবে সেই বৈঠকও বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দেবেন। দুপুর 12টা থেকে বিভিন্ন দপ্তরের সচিবদের বৈঠকে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। নবান্ন সভাঘরে এই বৈঠক হবে। অবশ্যই এর আগে দুবার যে দপ্তরের সচিবদের নিয়ে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, সেখানে বেশ কিছু টাস্ক দেওয়া হয়েছিল সচিবদের এবং তারপর এক সপ্তাহ কেটে যাওয়ার পর সেই কাজগুলি কতটা অগ্রগতি হলো তা নিয়েও মনে করা হচ্ছে আজকের বৈঠকে রিপোর্ট নেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দুপুর 12টা থেকে এই বৈঠক শুরু হওয়ার কথা নবান্ন সভাঘরে। ধন্যবাদ সোমরাজ। ফের মুখ্যমন্ত্রীর জনতার দরবার, অভাব অভিযোগ শুনতে জনতার দরবার, সমস্যা মেটাতে দাওয়াই দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিজেপির সিগনেচার কর্মসূচি এই জনতার দরবার। প্রতি সোমবার জনতার দরবার হবে, থাকবেন মুখ্যমন্ত্রী, সরাসরি অভাব অভিযোগ শুনবেন এবং অন স্পট সমাধান। গত সোমবারের পর আজ দ্বিতীয় দিন জনতার দরবার কর্মসূচির। সরাসরি কথা বলবো, বিজেপি অফিস থেকে রয়েছেন আমার সহকর্মী সুস্মিতা। সুস্মিতা, আজ দ্বিতীয় দিনে ভিড় কি প্রথম দিনের থেকেও বেশি? অভাব অভিযোগ জানাতে সাধারণ মানুষ এসেছেন, প্রত্যেকে কি সুযোগ পাবেন তাদের কথা বলতে? দেখো, প্রথম দিনের সংখ্যাটা ছিল 40, কিন্তু আজ সেই সংখ্যাটা 4000 পেরিয়েছে এমনটা বলাই যায়। কারণ বিজেপি দফতরের ভিতর এই মুহূর্তে কয়েকশো মানুষের আনাগোনা, অর্থাৎ কয়েকশো মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছেন। ছবিটা একবার দেখাতে বলবো। আমার চিত্র সাংবাদিক গোপাল রয়েছে আমার সঙ্গে। ভিতরে ইতিমধ্যেই কয়েকশো কর্মীর লাইন, যারা টোকেন মারফত দেখা করবেন মুখ্যমন্ত্রীর সঙ্গে। আজকের এই জনতার দরবারের দ্বিতীয় দিনে মুখ্যমন্ত্রী তিনি দ্বিতলে বসে রয়েছেন, সরকারি আধিকারিকরাও রয়েছে। সমস্যা সমাধানের উপায় বাতলে দেবেন মুখ্যমন্ত্রী, অবশ্যই অন স্পট সমাধান বলাই যায়। এবং বাইরে ইতিমধ্যেই কয়েক হাজার মানুষ তারা দাঁড়িয়ে রয়েছেন অপেক্ষারত। তবে আজ সবাই দেখা করতে পারবেন কিনা সে বিষয়ে এখনো পর্যন্ত প্রশ্নচিহ্ন রয়েছে। তার কারণ মুখ্যমন্ত্রী বলেছিলেন এখানে 1 ঘন্টা থাকবেন, কিন্তু ইতিমধ্যেই 1 ঘন্টা অতিবাহিত। মুখ্যমন্ত্রী আরো 1 ঘন্টা থাকবেন এমনটাই বলা হচ্ছে। তবে সেক্ষেত্রে সাধারণ মানুষ যারা প্রত্যেকে এখানে রয়েছেন তারা দেখা করতে পারবেন কিনা সেটা এখনো প্রশ্নের মুখোমুখি। তার কারণ যে পরিমাণ মানুষ আজ এসেছেন তাদের সমস্যা জানাতে, সেই সংখ্যাটা আজ অধিক, সেই সংখ্যাটা আজ অনেকটা। ফলে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা হওয়াটা হয়তো সকলের ক্ষেত্রে সম্ভব হবে না। এবং ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর তরফ থেকে জানানো হয়েছে যারা আজ শারীরিকভাবে সমস্যার সম্মুখীন রয়েছেন, অর্থাৎ যারা অসুস্থ, তাদেরকে আজ প্রায়োরিটি দেওয়া হবে। তারা আগে সুযোগ পাবেন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে। তার কারণ আমরা জানি একাধিক মানুষ তারা এসেছেন, কেউ শারীরিকভাবে। একদমই সঙ্গে থাকো সুস্মিতা, ফিরছি। জনতার দরবারে যেমন উপচে পড়া ভিড় সাধারণ মানুষের, অনেকগুলো সংগঠন তারাও এসেছে আজ জনতার দরবারে। চাকরি প্রার্থীরাও তৃণমূল জামানায় হকের চাকরি চুরির অভিযোগ, সেই সমাধানের আশায় মুখ্যমন্ত্রীর দরবারে আজ চাকরি প্রার্থীরাও। সুস্মিতার সঙ্গে আবারও কথা বলবো। সুস্মিতা, কতটা আশাবাদী এই চাকরি প্রার্থীরা যে এই বিজেপি জামানায় তাদের সমস্যার সমাধান হবে? দেখো, চাকরি হারা এবং
বঞ্চিত চাকরি প্রার্থীদের মোট 9টি সংগঠনের প্রতিনিধি তারা আজ মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করবেন। ইতিমধ্যেই 3টি সংগঠন প্রতিনিধি তারা দেখা করে বেরিয়ে এসেছেন। তাদের সঙ্গেও আমরা কথা বলেছিলাম, তারা আশ্বস্ত হয়েছেন। মুখ্যমন্ত্রীর তরফ থেকে আশ্বাসবাণী মিলেছে এবং মুখ্যমন্ত্রী বলেছেন বেশ কিছু আইনি প্রক্রিয়া রয়েছে, বেশ কিছু ক্ষেত্রে সেই আইনি প্রক্রিয়া কোর্টের সঙ্গে কথা বলে অর্থাৎ আদালতের সঙ্গে আলোচনা মারফত কিভাবে সমস্যার জলদি সমাধান করা যায় সে বিষয়ে মুখ্যমন্ত্রী অবশ্যই নজর দেবেন, আলোকপাত করবেন, এমনটা আশ্বাস দিয়েছেন। শুধুমাত্র শিক্ষক বা বিভিন্ন 2016-র যারা চাকরি হারা বঞ্চিত শিক্ষক বলে যারা নিজেদেরকে দাবি করছেন তারা নয়, কারিগরি শিক্ষা ব্যবস্থায় গত 15 বছর ধরে নিয়োগ হয়নি, স্থায়ী পদ অস্থায়ী হয়েছে, সেই সমস্ত অভিযোগ নিয়েও আজ মুখ্যমন্ত্রীর কাছে এসেছেন একাধিক চাকরি প্রার্থী। শুধুমাত্র শিক্ষা ক্ষেত্রে নয়, নার্সিং, ডাক্তারি, এমনকি ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রের সাধারণ যারা চাকরি প্রার্থী তারাও এসেছেন। বহুদিন নিয়োগ হয়নি, নিয়োগের দাবিতে এসেছেন। যোগ্যদের যোগ্যতার ভিত্তিতে চাকরি দিতে হবে সেই দাবি নিয়েও এসেছেন সাধারণ মানুষ। তারা চাকরি হারা এবং চাকরি বঞ্চিত চাকরি প্রার্থী তাদের সকলেরই একই বক্তব্য, তারা আশ্বাস মিলছে তাদের এবং তারা কোথাও গিয়ে আশার আলো দেখছেন। এবং অনেকেই অভিযোগ করছেন যে গত সরকারের আমলে তারা বঞ্চিত হয়েছেন, গত সরকারের মুখ্যমন্ত্রী কেন কোনো আমলার সঙ্গেও দেখা করার সুযোগ মেলেনি, তাদের দাবি দেওয়া তাদের অভিযোগপত্র ঠিক জায়গা মতো পৌঁছতে পারেননি। তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে সরাসরি তাদের অভিযোগ জানাতে পেরে, মুখ্যমন্ত্রীর কাছে তাদের দাবি দাওয়াকে তুলে ধরতে পেরে, চাকরির আর্জি জানাতে পেরে তারা খুশি এবং তারা আশার আলো দেখছেন আগামী দিনে সমস্যার সমাধানের পন্থা বা উপায় বেরোতে পারে ও সমাধানের পথ খুঁজে পাচ্ছেন তারা। সবটা মিলিয়ে চাকরি প্রার্থীরা আশাবাদী এবং এখনো পর্যন্ত কয়েকশো চাকরি প্রার্থী বিভিন্ন ক্ষেত্রের, শুধুমাত্র শিক্ষা ক্ষেত্রের নয়, বিভিন্ন ক্ষেত্রের একাধিক চাকরি প্রার্থী বঞ্চিত চাকরি হারা যোগ্য যারা নিজেদেরকে বলে দাবি করছেন তারাও এখনো পর্যন্ত অপেক্ষারত রয়েছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার। সুস্মিতার সঙ্গে থাকো, ওই চাকরি প্রার্থীরা কি বলছেন একবার শুনি। এই যে বিগত সরকারের আমলে মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করা যেত না, আজকে পরিবর্তনের সরকার, জনগণের সরকারের মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করা যায়। আমাদের যে 26,000-এর এসএসসি যোগ্য চাকরি তার মধ্যে 19,000 জনেরও বাতিল হয়েছে প্রাক্তন সরকারের দুর্নীতির কারণে। সেই তথ্য ওএমআর প্রকাশের পর সুপ্রিম কোর্টের রায় মেনে কিভাবে চাকরি ফেরানো যায় অন দ্য বেসিস অফ ওএমআর, একাডেমিক, 5 ইন্টারভিউ, 5 ডেমনস্ট্রেশন, এবং সুপ্রিম কোর্টের যে রায় ছিল ফ্রেশ সিলেকশন হবার কথা সেটা হয়নি। SLST 2 2025-এর সঙ্গে এসএসসি মামলার কোনো সম্পর্ক নেই। সুতরাং আমরা সেই বিষয় বলবো, এই পরীক্ষায় ভ্যাকেন্সি কমানো হয়েছে, হাজার হাজার যোগ্য দৃষ্টিহীন শিক্ষিকারা বঞ্চিত হয়েছে, যোগ্য শিক্ষাকর্মীদের 14 মাস ধরে বেতন বন্ধ। আমাদের আবেদন তুলে ধরবো, এসএসসি 2016 সালের যে ওএমআর প্রকাশিত হয়েছে তার ভিত্তিতে চাকরি ফেরাবেন, এই আশা, এই বিশ্বাস। তৃণমূল আমলে অত্যাচারের শিকার এমন বহু মানুষ রয়েছেন যারা সেই সময় ভয়ে মুখ খুলতে পারেননি, কিন্তু এখন রাজনৈতিক পালা বদলের পর ভয় আউট। অনেকেই এখন সেই সব ঘটনার কথা বলছেন, সেই সব অভিযোগ তুলে ধরছেন। প্রায় প্রতিদিন এমন ভুরি ভুরি ঘটনা ঘটছে, আমরা আপনাদের সামনে তুলে ধরছি। এবার দেখুন, জনতার দরবারে এসেছেন এক বৃদ্ধ, 80 ঊর্ধ্ব এক বৃদ্ধ। তিনি এসেছেন জনতার দরবারে। ভবানীপুরে জয় কামদার এবং সোনা পাপ্পুদের দখলদারির শিকার এই বৃদ্ধ। বিচার পেতে তাই মুখ্যমন্ত্রীর জনতার দরবারে 80 ঊর্ধ্ব বৃদ্ধ। তিনি অভিযোগ করছেন যে পৈতৃক ভিটেতে প্রমোটিং করতে গিয়ে সর্বশান্ত হয়েছেন এই বৃদ্ধ। সুস্মিতার সঙ্গে আরো কথা বলবো। সুস্মিতা, 80 ঊর্ধ্ব একজন বৃদ্ধ, তিনি এসেছেন সল্টলেকের এই বিজেপি অফিসে মুখ্যমন্ত্রীকে সরাসরি তার অভিযোগ জানাবেন বলে। ভয় আউট, ভরসা ইন। দেখো, ভয় আউট ভরসা ইন এই স্লোগানে বিজেপি তার নির্বাচনী প্রচারে মানুষের মন জিতেছিল, সে কথা নির্বাচনী ফলাফলে প্রমাণ দিয়েছে। এবং এবার ভয় আউট ভরসা ইন একথা সাধারণ মানুষ বলছেন। আজ সল্টলেক বিজেপি দফতরে জনতার দরবার কর্মসূচি। মুখ্যমন্ত্রীর দ্বিতীয় দিনে 81 বছরের প্রবীর মুখার্জি ভবানীপুরের বাসিন্দা, তিনি এসেছেন এবং তার অভিযোগ খুব সুস্পষ্ট এবং উল্লেখযোগ্য। জয় কামদার, সোনা পাপ্পুদের কাছে তিনি তার পৈতৃক সম্পত্তি তুলে দিয়েছিলেন এবং ফ্ল্যাট বানানোর জন্য তুলে দিয়েছিলেন, কিন্তু দীর্ঘদিন হয়ে গেলেও, প্রায় 5 বছরের বেশি সময় অতিক্রান্ত হয়ে গেলেও তিনি তার ফ্ল্যাট হস্তান্তর হয়নি। এখনো পর্যন্ত তিনি তার মাথার ছাদ ফিরে পাননি। উপরন্তু
কিন্তু প্রবীর মুখার্জি বৃদ্ধ অভিযোগ করছেন যে এখন এই সময় দাঁড়িয়ে সেই ফ্ল্যাট হস্তান্তরের কথা বলা হলে তাদের তরফ থেকে, অর্থাৎ জয় কামদার, সোনাপাপ্পুদের মতো এই ধরনের প্রমোটারদের তরফ থেকে তার কাছে 17 লক্ষ টাকা দাবি করা হচ্ছে। সুতরাং তিনি এখনো পর্যন্ত প্রতারিত এবং এর আগের সরকারের আমলে একাধিকবার তিনি টক টু মেয়রে অভিযোগ জানিয়েছেন এবং সেখানকার কাউন্সিলর, বড় চেয়ারম্যান কিংবা ভারপ্রাপ্ত যারা সরকারি আধিকারিক তাদের কাছে পৌঁছানোর চেষ্টা করেছেন, কিন্তু কোনো সুরাহা হয়নি। মুখ্যমন্ত্রীর কাছে তিনি আর্জি জানাতে এসেছেন তার শেষ বয়সে তার মাথার ছাদটুকু ফিরিয়ে দেওয়ার জন্য, এবং তিনি এও বলছেন যে তিনি আশা করছেন আগামী দিনে তার মাথার ছাদ ফিরে আসবে। তবে একাধিক যে অভিযোগ উঠেছে, প্রতারণার অভিযোগ, দুর্নীতির অভিযোগ, তার পাশাপাশি এই বয়স্ক দম্পতি, বৃদ্ধ দম্পতি প্রবীর মুখার্জি এবং তার স্ত্রী, তারা আজ সল্টলেক বিজেপি দপ্তরে এসেছিলেন এবং তারা শুধুমাত্র জমি হস্তান্তরের ক্ষেত্রে দুর্নীতির শিকার হয়েছেন এবং প্রতারণার শিকার হয়েছেন তাই নয়, এই বৃদ্ধ বয়সে এসে ভাড়া বাড়িতে থাকতে হচ্ছে তাদেরকে, এই বলেও তারা মুখ্যমন্ত্রীর কাছে আর্জি জানাচ্ছেন, দরবার করছেন জনতার দরবারে তাদের সমস্যার সমাধান করা হোক। মুখ্যমন্ত্রীর কাছে এসে তারা আশ্বস্ত এবং তারা এও বলছেন যে আগের ক্ষেত্রে আমরা কখনোই কোনো সরকারি আধিকারিকের কাছে, আমলার কাছে কিংবা বিধায়ক, সাংসদের কাছে পৌঁছতে পারিনি। মুখ্যমন্ত্রীকে সামনে থেকে নথি তথ্য সম্বলিত করে তাদের যে দাবি দেওয়া, তাদের যে অভিযোগ সেগুলি তুলে ধরতে পেরেও তারা খুশি। এমনকি তারা এও অভিযোগ করছেন জয় কামদারের মতো ব্যবসায়ী কিংবা প্রমোটারদের খপ্পরে পড়ে তার সম্পত্তি যেমন এই মুহূর্তে প্রায় হাতছাড়া, তিনি পারছেন না কোনোভাবেই তার ফ্ল্যাটকে হস্তান্তর করা হচ্ছে না, ঠিক তেমনি অন্য কোনো পুলিশ কর্তার হাতে তার প্রাপ্য যে ফ্ল্যাট, সেই ফ্ল্যাট বিক্রি করে দেওয়ার মতো অভিযোগও তিনি করছেন। সবটা মিলিয়ে আবারও এই যে ভয় আউট ভরসা ইন, সাধারণ মানুষ বলছেন ভরসা পেতে তিনি যে এসেছেন এই বিজেপি দপ্তরে, তার পাশাপাশি একদমই তাই সুস্মিতা, ভয় আউট ভরসা ইন এই স্লোগানে ভর করে বিজেপি ক্ষমতায় এসেছে, আর সেই স্লোগানেরই যেন বাস্তব প্রতিফলন দেখা যাচ্ছে। জনতার দরবারে এসেছেন 80 ঊর্ধ্ব প্রবীর মুখোপাধ্যায়, তার মাথার ছাদটুকু ফিরে পেতে এই ভরসা রেখেছেন তিনি বিজেপি সরকারের উপর। কি বলেছেন শুনবো। আমি ভবানীপুরে পৈতৃক ভিটায়, ওটা প্রমোটারের হাতে দেওয়া হয়েছিল ওই নতুন করে ওই প্রমোটিং করে বিল্ডিংটা তৈরি করার জন্য। সেই প্রমোটারের নাম হচ্ছে ভয়ঙ্কর, সে এখন জেলখানায় আছে, জয় কামদার, এবং তার সঙ্গে আরও অনেকে, ওই সোনাপাপ্পু টাপ্পু অনেকে জড়িত। হ্যান্ড ওভার দিল না, আমার যে ফ্ল্যাটটা পাওয়ার কথা সেই ফ্ল্যাটটা তো শুনলাম তার তাবেদার কোন পুলিশ অফিসারকে তাকে দান করা হয়েছে। আমাকে পেছনের দিকে ছোট ফ্ল্যাট দেবার জন্যে সে বলছিল, তার পরিবর্তে সে আমার কাছ থেকে 17 লাখ টাকা দাবি করেছে। আমাকে থ্রেট করা হয়েছে, অনেকবার আমাকে ভয় দেখানো হয়েছে। আমি এই 81 বছর বয়সে আমি এসেছি মুখ্যমন্ত্রীর কাছে যে আমার শেষ বয়সে আমার মাথার ছাদটুকু আমি যেন পাই। ছিল সরকারি বৃদ্ধাশ্রম, হয়ে গেল রিসর্ট। শান্তিনিকেতনে জেলা পরিষদের তৈরি বৃদ্ধাশ্রম বদলে গিয়েছে বিলাসবহুল রিসর্টে। এ নিয়ে সরব তৃণমূলের বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের নিশানায় তৃণমূলেরই প্রাক্তন বিধায়ক। সঞ্চারী রিসোর্ট পূর্ববর্তী যে ডকুমেন্টসগুলো সেগুলো যদি অনুসরণ করা হয় তা দেখা যাবে ওটা একটা বৃদ্ধাশ্রম ছিল, জেলা পরিষদের অর্থ ব্যয় করে বানানো হয়েছিল। এটা একটা বৃদ্ধাশ্রম এবং এটা একটা ভেস্টেড ল্যান্ডের ওপর এটা নির্মাণ করা হয়েছে অবৈধভাবে। এ বিষয়ে আগেও আমি প্রতিবাদ করেছি। শান্তিনিকেতনের বল্লভপুরডাঙ্গা, এখানেই সঞ্চারী রিসর্ট। অভিযোগ এখানে আগে ছিল সরকারি বৃদ্ধাশ্রম, সেই বৃদ্ধাশ্রম সংস্কার করে তৈরি হয়েছে এই রিসর্ট। পর্যন্ত বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ছিলেন অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ বিকাশ রায়চৌধুরী। তার আমলেই জেলা পরিষদের খরচে সরকারি জমিতে তৈরি হয় একটি বৃদ্ধাশ্রম। সরকারি বৃদ্ধাশ্রম চালানোর জন্য বোলপুরের এক ব্যক্তিকে লিজ দেওয়া হয়। অভিযোগ, পরে তাকে ব্যবসার জন্য ওই সম্পত্তি ব্যবহারের অনুমতি দেওয়া হয়। এরপরেই বৃদ্ধাশ্রমের জায়গায় তৈরি হয় সঞ্চারী রিসর্ট। সরকারের জমি, সেখানে রিসর্ট তৈরি করে রোজগার।
তৃণমূলের আমলে একের পর এক দুর্নীতির অভিযোগ। রাজ্যে পালা বদলের পর থেকেই সামনে আসছে একের পর এক কীর্তি। কোথাও তৃণমূল নেতার আলিশান বাড়ি, কোথাও তৃণমূল নেতার বাড়িতে টাকার পাহাড়। এবার সরকারি বৃদ্ধাশ্রমের জায়গায় রিসর্ট। নিশানায় তৃণমূল নেতা বিকাশ রায়চৌধুরী। তার বিরুদ্ধে সরব বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। সঞ্চারী রিসোর্ট পূর্ববর্তী যে ডকুমেন্টসগুলো সেগুলো যদি অনুসরণ করা হয় তা দেখা যাবে ওটা একটা বৃদ্ধাশ্রম ছিল, জেলা পরিষদের অর্থ ব্যয় করে বানানো হয়েছিল। তারপর সেই বৃদ্ধাশ্রম কিছুদিন চলার পরে কোনো একটা ট্রাস্টের নামে সেটা হয়ে যায়। সেই ট্রাস্ট সেটাকে চালাতে ব্যর্থ হয় বা চালাতে পারছে না, এই অজুহাত দেখিয়ে কোনো একটা ট্রাস্টের হাতে সমর্পণ করা হয়। এটা একটা বৃদ্ধাশ্রম এবং এটা একটা ভেস্টেড ল্যান্ডের ওপর এটা নির্মাণ করা হয়েছে অবৈধভাবে। আমরা একটা লিখিত আকারে তৎকালীন ডিএম সাহেবকে দিই, সেটাকে তদন্ত করা হোক। ভেস্টেড ল্যান্ডের ওপরে কেউ কোনো প্রপার্টি তৈরি করে সেখান থেকে ইনকাম করতে পারে না। এ বিষয়ে আগেও আমি প্রতিবাদ করেছি। বীরভূম থেকে ইন্দ্রজিৎ রুজ, নিউজ 18 বাংলা।